গ্যামেট ট্রান্সফার অনেক রকম ভাবে হতে পারে। ধরো একটাই প্লান্ট, ধরো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেখানে কি হচ্ছে, অ্যান্থারের মধ্যে, যেমন ধরো জবা ফুল, তোমরা সবাই পড়ে এসছো এগুলো, অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেনস আছে। তো সেই পোলেন গ্রেনস গুলো কোথায় হচ্ছে, স্টিগমাতে গিয়ে আটকাচ্ছে। ঠিক আছে, স্টিগমা থেকে কি তৈরি হচ্ছে, একটা পোলেন টিউব তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে মেল গ্যামেটটা গিয়ে ফার্টিলাইজ করছে দা ওভাম। ঠিক আছে, মানে আমাদের টোটাল কতগুলো ক্রোমোজোম আছে, আমাদের 46টা ক্রোমোজোম আছে। তো স্পার্মের মধ্যে 23 থাকে, ওভামের মধ্যে 23 থাকে। লার্ভার নিমফের তফাৎ কি, লার্ভার মেটামরফোসিস হয়, যেমন ক্যাটারপিলার ইজ আ লার্ভা। ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন নিয়ে পড়বো। আগের দিন আমরা অযৌন জননটা ভালো করে বুঝেছি, আমরা পড়েছি, টার্মিনোলজিস গুলোর সাথে আমরা ওয়াকিবহাল হয়েছি, অ্যাকাস্টমড হয়েছি। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন খুব যে র্যাম্পান্ট বা তুমি নেচারে সর্বত্র দেখতে পাবে তা নয়, বাট মেজর প্লান্ট অ্যান্ড অ্যানিমাল গ্রুপস যারা হাইলি ইভলভড বা প্লান্ট কিংডমে মোস্ট ইভলভড, যারা টেরিডোফাইটস, তাদের থেকে, যেমন মেনলি যারা ফ্যানেরোগ্যামস, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মস, ক্রিপ্টোগ্যামস এর মধ্যে টেরিডোফাইটস এরা। তারপরে অ্যানিমাল কিংডমের মধ্যে তুমি যেই ভার্টিব্রাট মানে ভার্টিব্রাটা সাবকিংডমে ঢুকে আসবে তৎক্ষণাৎ কিন্তু তুমি দেখবে সবাই সেক্সুয়ালি রিপ্রোডাকশন করছে। ইনফ্যাক্ট তুমি যদি ইনভার্টিব্রেটে থাকো বা নন কর্ডেটেও থাকো, তুমি দেখতে পাবে যে ওই সিলান্টারেটা, হ্যাঁ, বা ধরো তোমার প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, জেনারেলি তুমি যদি দেখো, তুমি অ্যাস্কেলমিনথিস থেকে, প্ল্যাটিহেলমিনথিস থেকেই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সিলান্টারেটা, টিনোফোরা, এদের অবধি তুমি দেখতে পাবে যে অ্যাসেক্সুয়ালটাই মেন। কিন্তু আস্তে আস্তে যেই তুমি প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, অ্যানেলিডা, তারপরে ওনাইকোফোরান্স, তারপরে আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, এই করে তুমি যেই এগোচ্ছ, তুমি দেখবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই কিন্তু প্রধান হয়ে উঠছে। তারপরে তুমি যেই হেভিকর্ডাটায় যাবে, ইউরোকর্ডাটায় যাবে, ওখানেও দেখবে। তারপরে সেফালোকর্ডাটায় যাও, সেখানেও দেখবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। তো আরো আছে। তারপরে তুমি যখন অ্যাগনাথাতে আসবে, ন্যাথোস্টোমাটাতে আসবে, তার আন্ডারে যখন তুমি ফিশের মধ্যে ঢুকে যাচ্ছ, সেখান থেকে তো জানোই সবই সেক্সুয়াল হচ্ছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু মেজর ইভলভ গ্রুপে হচ্ছে। হ্যাঁ, এবার তুমি বলতেই পারো যে যারা প্রোটিস্টা, যারা মনেরা, ঠিক আছে, তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি, ডেফিনেটলি বেশি। তো শিয়ার নাম্বার হয়তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি হচ্ছে, কিন্তু মেজর অ্যানিমাল এবং প্লান্ট গ্রুপসে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি হচ্ছে। বিশেষ করে অ্যানিমাল গ্রুপে আমরা দেখতে পাই মেজরিটি কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকেই ইভলভ করে গেছে। এর কারণগুলো আমরা আগের দিন বলেছিলাম, হালকা একটা রিক্যাপ দিচ্ছি তোমাদের, যে জেনেটিক ভ্যারিয়েবিলিটি এন্ড ভ্যারিয়েশন ইন দ্য পপুলেশন বাড়ানোর জন্য, এটাই হচ্ছে মেন কথা। এবং জেনেটিক ভ্যারিয়েবিলিটি এবং ভ্যারিয়েশন কেন আমরা বাড়াবো এই কারণে যে এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স যেগুলো আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশনস যেগুলো আছে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস যেগুলো আছে, এবং ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল চেঞ্জ, টোপোগ্রাফিক চেঞ্জ, জিওলজিক্যাল চেঞ্জ, এই এত চেঞ্জ হচ্ছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, সেগুলোর মধ্যেও যে একটা পপুলেশন সার্ভাইভ করছে এবং সংখ্যা বাড়াচ্ছে, দিস ইজ অল ডিউ টু জেনেটিক ভ্যারিয়েবিলিটি। এতগুলো জেনেটিক ভ্যারিয়েশনস আছে বলে কোনো না কোনো ভ্যারিয়েশনস টিকে যাচ্ছে আলটিমেটলি, যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করছে। এবং এই জেনেটিক ভ্যারিয়েশনসটা অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশনই আনতে পারে, এছাড়া কেউ আনতে পারে না। একদম এটা হচ্ছে দ্য, মানে কি বলবো, দ্য বেস অফ দিস চ্যাপ্টার। ওয়াই organisms are more keen on reproducing sexually, albeit it is a more energy consuming process.
ইট ইজ মোর ট্যাক্সিং অন দ্য সিস্টেম, এই কারণে, ফর দ্য গ্রেটার বেনিফিট। বোঝা গেল? তো চলো আমরা আজকে যেটায় ঢুকবো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কয়েকটা ফেজ, ফেজ ওয়াইজ আমরা বুঝবো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা। ফার্স্ট ফেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে, যদি আমি এরকম ভাগ করি ফেজ গুলোকে, তাহলে আমরা ছোট্ট করে দেখে নিতে পারবো একসাথে। ফার্স্ট ফেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন। একে একে আমরা আসবো। গ্যামেট ফর্মেশন, দেখো গ্যামেট ফর্মেশন মানে কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস দ্য ইউনিয়ন অফ টু গ্যামেটস, মেল অ্যান্ড ফিমেল। হ্যাঁ, তো মেল অ্যান্ড ফিমেল মানে কি? জেনেটিক্যালি মেল, জেনেটিক্যালি ফিমেল, ক্রোমোজোমালি মেল, ক্রোমোজোমালি ফিমেল। সেটাই, ফিজিওলজিক্যালি মেল ফিমেলের ডিফারেন্সিয়েশন নাও থাকতে পারে অর্গানিজমস এর মধ্যে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। যেমন ফর অ্যান ইনস্ট্যান্স, আমি যদি তোমাকে একটা মেল টাইগার আর একটা টাইগ্রেসের মুখের ছবিটা পাশাপাশি দেখাই তোমাদের এইখানে, will you be able to differentiate which is the male and which is the female? জীবনে পারবে না ডিফারেন্সিয়েট করতে। দুটো কাকের ছবি দেখালাম, একটা মেল ক্রো একটা ফিমেল ক্রো, তুমি দেখে ডিফারেন্সিয়েট করতে পারবে? পারবে না। পারবে when you know the tricks how to differentiate actually, right? পারবে না। সেফ ছবি দেখে, দ্যাট টু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে একটা ছবি দেখে জীবনে বার করতে পারবে না। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তো তার মানে কি? গ্যামেট গুলো জেনেটিক্যালি মেল, জেনেটিক্যালি ফিমেল, এবং তাই দে আর বিকামিং মেলস অ্যান্ড ফিমেলস। তো গ্যামেট ফর্মেশন। এবার দেখো গ্যামেট ফর্মেশনের অনেক ব্যাপার আছে। ফার্স্টলি আমাদের জানতে হবে গ্যামেট ফর্মেশন হয় থ্রু মিওসিস, একদম রিডাকশন ডিভিশন। মিওসিস মানে কি? ধরো একটা অর্গানিজম হচ্ছে 2n এর ক্রোমোজোম নাম্বার, তাহলে এর গ্যামেট গুলো হবে 1n 1n, ঠিক আছে? এইটা হচ্ছে মিওসিস, এই দুটো হচ্ছে গ্যামেট। বোঝা গেল? আর একটা কি ব্যাপার আছে, ধরো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট গুলো আইডেন্টিক্যাল, একদম হুবাহু এক দেখতে, ঠিক আছে? তাদেরকে আমরা বলতে পারি আইসোগ্যামাস। আর আইসোগ্যামাস গ্যামেট মেনলি ধরো কিছু টেরিডোফাইটসে দেখা যায়। আর যেমন ধরো হিউম্যানসদের ক্ষেত্রে মেলসদের যে স্পার্ম which is a গ্যামেট, আর ফিমেলসদের যে ওভাম, সেটা তো আলাদা দেখতে, মরফোলজিক্যালি আলাদা, সেগুলোকে আমরা কি বলতে পারি? অ্যানাইসোগ্যামেটস বা অ্যানাইসোগ্যামাস কন্ডিশন, ঠিক আছে? তো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। জেনারেলি আমরা মেল গ্যামেটকে বলতে পারি মাইক্রোগ্যামেট, কারণ ফিমেল গ্যামেট গুলো একই অর্গানিজমের বডিতে তৈরি হয়, সেগুলোকে আমরা হোমোফিলাস কন্ডিশন বলতে পারি। আর একটা কি আছে? হেটেরোফিলাস কন্ডিশন। গ্যামেট গুলো আনআইডেন্টিক্যাল, মেল এবং ফিমেল গ্যামেট আলাদা আলাদা দেখতে, এবং কি তারা কিন্তু ডিফারেন্ট অর্গানিজমে আছে। হ্যাঁ, হতে পারে ডিফারেন্ট অর্গানিজম গুলো, মানে মেল অর্গানিজম এন্ড ফিমেল অর্গানিজম, এরা মরফোলজিক্যালি সিমিলার, বাট এদের গ্যামেট আলাদা, এটা হেটেরোফিলাস কন্ডিশন। প্লান্টসদের ক্ষেত্রে আরো কি আছে? প্লান্টসদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লান্টে মেল এবং ফিমেল ফ্লাওয়ার একই প্লান্ট বডিতে আছে, তাদেরকে আমরা কি বলতে পারি? মোনোসিয়াস প্লান্টস, ঠিক আছে? আর যে সমস্ত প্লান্টসে মেল ফুল, মানে মেল ফ্লাওয়ার গুলো একটা প্লান্টে হয়, ফিমেল ফ্লাওয়ার গুলো আলাদা প্লান্টে হয়, সেইগুলোকে কি বলতে পারি আমরা? ডায়োসিয়াস প্লান্টস। অ্যানিমালসদের ক্ষেত্রে যে সমস্ত অ্যানিমালসদের বডিতে, যেমন ধরো আর্থওয়ার্ম, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট একই বডিতে তৈরি হচ্ছে, সেই সমস্ত অ্যানিমালসদের আমরা বলবো হার্মাফ্রোডাইট অ্যানিমালস বা বাইসেক্সুয়াল অ্যানিমালস, যেমন আর্থওয়ার্ম। মোনোসিয়াস ডায়োসিয়াস এর এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো জ্যাসমিন হচ্ছে ডায়োসিয়াস, ঠিক আছে? আর মোনোসিয়াস হচ্ছে কোকোনাট, এরকম। এই গেল গ্যামেট ফর্মেশনের গল্প। তো রিক্যাপ করলাম, মিওসিস হয়, আইসোগ্যামাস হয়, অ্যানাইসোগ্যামাস গ্যামেট হয়,
মেল গ্যামেটদের আমরা বলতে পারি যারা মোটাইল মানে এবল টু মুভ। মাইক্রো গ্যামেট, ফিমেল গ্যামেটসরা সাইজে বড় হয় তাই ম্যাক্রো গ্যামেট, এবং এরা সেসাইল বা রেস্টে থাকে। এছাড়াও কি হয়, ধরো একটা অর্গানিজমের বডিতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, এবং মেল এবং ফিমেল গ্যামেট গুলো মরফোলজিক্যালি সিমিলার, সেটাকে হোমোফিলাস কন্ডিশন বলবো। আর ধরো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট আলাদা রকম দেখতে এবং আলাদা ইন্ডিভিজুয়ালে তৈরি হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল গুলো হয়তো মরফোলজিক্যালি সিমিলার, সেগুলোকে বলবো হেটেরোফিলাস কন্ডিশন। প্লান্টসদের ক্ষেত্রে জেনারেলি আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স দেখতে পাই, যে আইদার মেল ফ্লাওয়ার অর ফিমেল ফ্লাওয়ার, বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স দেখতে পাই যে ফ্লাওয়ারের মধ্যে মেল এবং ফিমেল পার্টস একই সাথে আছে, যেমন চায়না রোজ বা জবা ফুল। আরো কি আছে, যদি দেখা যায় যে একটা প্লান্টের মধ্যেই মেল এবং ফিমেল ফ্লাওয়ার্স একসাথে আছে, সেই কন্ডিশনকে বলবো মোনোসিয়াস। আর যদি দেখি আলাদা আলাদা প্লান্টসে মেল ফ্লাওয়ার এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা করে আছে, সেটাকে আমরা বলতে পারি ডায়োসিয়াস কন্ডিশন। অ্যানিমালদের ক্ষেত্রে যেমন ধরো আর্থওয়ার্ম, এক্সাম্পলও দিলাম, মোনোসিয়াস হচ্ছে তোমার ধরো কোকোনাট আর ডায়োসিয়াস জ্যাসমিন। এছাড়াও অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হার্মোফ্রোডাইট বা বাইসেক্সুয়াল অ্যানিমালস, যে অ্যানিমালস এর বডির মধ্যেই মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, যেমন আর্থওয়ার্ম। আরো আছে, প্ল্যানেরিয়া আছে, এরকম প্রচুর আছে। তো গ্যামেট ফর্মেশনের এটা হচ্ছে গল্প। আর গ্যামেট ফর্মেশন থেকে তেমন কিছু জানার নেই তোমাদের। মিওসিস, রিডাকশনাল ডিভিশনে হচ্ছে, এর বাইরে আর কিছু দরকার নেই গ্যামেট ফর্মেশন থেকে। নেক্সট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো গ্যামেট তো তৈরি হলো, এবার ট্রান্সফার অফ গ্যামেট, বা বলতে পারি গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার তো ভাই হতেই হবে, নাহলে ইউনিয়ন হবে কি করে? দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন অলওয়েজ ইনভলভস কি, আগেই বলেছি, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, ঠিক আছে, যে নামেই ডাকো। এবার গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফারের গল্পটা কি? গ্যামেট ট্রান্সফার অনেক রকম ভাবে হতে পারে। ধরো একটাই প্লান্ট, ধরো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেখানে কি হচ্ছে, অ্যান্থারের মধ্যে, যেমন ধরো জবা ফুল, তোমরা সবাই পড়ে এসছো এগুলো, অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেনস আছে। তো সেই পোলেন গ্রেনস গুলো কোথায় হচ্ছে, স্টিগমাতে গিয়ে আটকাচ্ছে, ঠিক আছে। স্টিগমা থেকে কি তৈরি হচ্ছে, একটা পোলেন টিউব তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে মেল গ্যামেটটা গিয়ে ফার্টিলাইজ করছে দা ওভাম বা দা এগ। তাহলে গ্যামেট ট্রান্সফারের একটা এজেন্ট কি, পোলেন টিউব দিয়ে হতে পারে, প্লান্টসদের ক্ষেত্রে বলছি। আর কি হতে পারে, অ্যানিমোফিলাস বা উইন্ড পলিনেটেড হতে পারে, যে গ্যামেট গুলো, মেল গ্যামেট গুলোকে ফিমেল গ্যামেটের কাছে নিয়ে যাচ্ছে কি থ্রু উইন্ড, এটা অ্যানিমোফিলি বলতে পারি, ঠিক আছে। এন্টোমোফিলি বলতে পারি, ইনসেক্ট পলিনেটেড, এন্টোমোফিলি বলতে পারি, হাইড্রোফিলি বলতে পারি, কাইরপটেরোফিলি বলতে পারি। কাইরপটেরোফিলি কি, বাদুড় যদি পোলেন গ্রেনস ট্রান্সফার করে ফ্রম ওয়ান প্লান্ট টু আনাদার, তাকে আমরা কি বলতে পারি, কাইরপটেরোফিলি। কারণ কি, বাদুড়দের দুটো ফ্যামিলি আছে, মাইক্রো কাইরপটেরা আর মেগা কাইরপটেরা। মেগা কাইরপটেরা হচ্ছে যারা ওই ফ্লাইং ফক্স বা ফ্রুট ইটিং ব্যাটস যারা, মাইক্রো কাইরপটেরা হচ্ছে যারা ইনসেক্টিভোরাস ব্যাটস, যেমন তোমরা বাংলায় যাকে চামচিকে বলো, বা দ্য ফেমাস ভ্যাম্পায়ার্স যারা, তারা সবাই মাইক্রো কাইরপটেরার মধ্যে পড়ে। আরো অনেক ভাগ আছে, তাই কাইরপটেরোফিলি বলে। ব্যাট, বাদুড় দিয়ে যদি ট্রান্সফার হয় পোলেন গ্রেনস, তো এরকম আছে, অ্যানিমোফিলি, এন্টোমোফিলি, হাইড্রোফিলি, কাইরপটেরোফিলি, ঠিক আছে। এরকম প্রচুর এজেন্টস আছে, এবং জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে এক্সামে সেগুলো বললাম। তো পোলেন টিউব দিয়ে হতে পারে, এতগুলো ভাবে হতে পারে। আর অ্যানিমালসে কিভাবে হতে পারে, অ্যানিমালসে দুভাবে হতে পারে গ্যামেট ট্রান্সফার। এটা হচ্ছে এক্সোজেনাস, আর এটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস আর এন্ডোজেনাস,
এক্সোজেনাস গ্যামেট ট্রান্সফারটা আবার কি? এক্সোজেনাস গ্যামেট ট্রান্সফার হচ্ছে ধরো ফিশ, যেমন মাছ কি করে, ফিমেলসরা এগ লে করে কোনো ওয়াটার বডির একদম নিচের দিকে, বা নিচের দিকে তো সবাই থাকে না, যেমন ধরো কাতলা, এরা ওয়াটার বডির ওপর দিকে থাকে। এটা কি করে, ওই ওপর দিক বরাবর যে পাড়টা আছে বা যে ওই সাইডটা আছে, ব্যাংক তোমরা যাকে বলো, ওই জলের মধ্যে ওই সাইড গুলোতে ডিম পাড়ে, কিছু ওরকম মাটির থাকে বা লেয়ারে এরকম ডিম পাড়ে। তার উপরে কি করে, মেলটা এসে ওর স্পার্মটাকে ইজাকুলেট করে দেয়, এর ফলে কি হয়, ফার্টিলাইজেশন হলো। জেনারেলি এটাকে এক্সোজেনাস বলে, তার কারণ কি, গ্যামেট ট্রান্সফারটা আউটসাইড দা বডি হয়ে যাচ্ছে, এক্সোজেনাস। এবং এখানে ইন্টারনাল ফার্টিলাইজেশন হলো না, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হলো, এক্সোজেনাস ট্রান্সফার। আর এন্ডোজেনাস ট্রান্সফার কি, ধরো হিউম্যানস বা ক্যাটস, ডগস, এদের কি করে, এদের মেল সেক্সুয়াল অর্গানটা ফিমেলদের সেক্সুয়াল অর্গানের ভেতরে পেনিট্রেট করে এবং সেইখানে বডির ভেতরে গ্যামেটটা ট্রান্সফার্ড হয়, সেটাকে এন্ডোজেনাস বলবো। এবং এখানে কি দেখা যায়, ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো এক্সোজেনাস হতে পারে, এন্ডোজেনাস হতে পারে, এত রকম ভাবে গ্যামেট ট্রান্সফার হতে পারে। এবং গ্যামেট ট্রান্সফার যাতে হতে পারে তাই গ্যামেটদের কিছু মানে স্পেশালাইজ স্ট্রাকচার থাকে। যেমন স্পার্মে, যেমন ধরো স্পার্মে কি থাকে, ফ্ল্যাজেলা। জেনারেলি এই যে স্পেশালাইজ স্ট্রাকচার গুলো না, এই স্পেশালাইজ স্ট্রাকচার গুলো শুধুমাত্র আমরা মাইক্রো গ্যামেট বা মেল গ্যামেটেই দেখতে পাই। তার কারণ কি, এই যে গ্যামেট ট্রান্সফারটা হচ্ছে, এই গ্যামেট ট্রান্সফারটা কিন্তু অলওয়েজ দেখবে ফিমেল গ্যামেটের কাছে মেল গ্যামেটে যাচ্ছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, তাই না? ফিমেল গ্যামেট যেখানে আছে সেখানে মেল গ্যামেট আসছে, সেটা যেভাবেই হোক আসছে। তো এই গ্যামেট ট্রান্সফারের জন্য মেল গ্যামেটের কিছু লোকোমোটারি কিছু অর্গানেলস থাকে, যেমন স্পার্মের থাকে ফ্ল্যাজেলা, এরকম থাকে। তো এই গেল আমাদের গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার এর বেশি আর কিছু আমাদের জানার নেই। এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন বা ইউনিয়ন অফ গ্যামেটস। গ্যামেট ইউনিয়ন, আরে এই ইউনিয়নটা হলো বলেই না আমরা সবাই আছি, এটাকে আমরা কি বলতে পারি, সিনগ্যামি বলতে পারি। সিনগ্যামি বা ফার্টিলাইজেশন একই ব্যাপার, ঠিক আছে? সিনগ্যামি অর ফার্টিলাইজেশন আমরা এটাকে বলতে পারি। যে এই যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ইউনাইটেড হলো। এই ইউনাইটেড হওয়ার আবার অনেক ব্যাপার আছে। কি কি ব্যাপার আছে দেখো, ইউনাইটেড যে হবে এর জন্য, এই যে গ্যামেটিক ইউনিয়নের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জেনেটিক কম্প্যাটিবিলিটি। জেনেটিক কম্প্যাটিবিলিটি মানে কি, সেই গ্যামেটগুলো ইউনাইটেড হবে যে গ্যামেটগুলো সেম স্পিসিসে বিলং করে বা অন্তত পক্ষে সেম জেনাসে বিলং করে, তবেই ইউনাইটেড হবে, নাহলে হবে না। মানে একটা ফ্রগের স্পার্ম কখন একটা মানে ফিশের ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না, এটা ফার্স্ট পয়েন্ট। তো গ্যামেট ইউনিয়নের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে গ্যামেটস শুড বি অফ দ্য সেম স্পিসিস। সেম স্পিসিস হতে হবে বা অন্তত পক্ষে জেনাস। আর কি আছে, তাও জেনাসে সবার হয় না, হচ্ছে না। আর একটা কি, উইদাউট ফার্টিলাইজেশন বা উইদাউট সিঙ্গামিও কিন্তু অর্গানিজম তৈরি হয়, সেটাকে আমরা কি বলি, পার্থেনোকার্পি বা পার্থেনোজেনেসিস। সিনগ্যামি লাগে না, ফার্টিলাইজেশন লাগে, যেমন হানি বিজে হয়, ঠিক আছে, হানি বিজ, টার্মাইটসেও হয়।
মৌমাছিতে হয়। এখানে কি হয়, কুইন দু ধরনের এগ লে করে, একটা ফার্টিলাইজড এগ, একটা আনফার্টিলাইজড এগ। ফার্টিলাইজড এগ থেকে বেরোয় হচ্ছে মেল অ্যান্ড ফিমেল। মেলদের আমরা ড্রোন বলি, আর ফিমেলসদের মধ্যে যারা ফার্টিলাইজড এগ থেকে যে ফিমেলসরা বেরোয় তাদের মধ্যে একজন কুইন হয়। আর আনফার্টিলাইজড এগ থেকে সবাই ফিমেলস বেরোয়, এবং এই ফিমেল গুলো প্রত্যেকে একে অপরের ক্লোন, এবং তারা কুইনের সাথে জেনেটিক্যালি একদম আইডেন্টিক্যাল। তাদেরকে ওয়ার্কার বিজ বলা হয়, ঠিক আছে। তো পার্থেনোজেনেসিস কিন্তু এইভাবে হয়। তো গ্যামেট ট্রান্সফারের জন্য কিছু বায়োকেমিক্যাল রিয়াকশনস লাগে। যখন হিউম্যান রিপ্রোডাকশন তোমাদের হবে তখন তোমরা দেখতে পাবে সেগুলো। তো অনেক রকম বায়োকেমিক্যাল রিয়াকশনস হয়, এবং এটা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, প্রচুর এনার্জি লাগে। তো জেনারেলি এই গ্যামেট ইউনিয়নের ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট, এবং এই জাইগোট কিন্তু ডিপ্লয়েড। গ্যামেটস, ঠিক আছে, গ্যামেটস যারা যারা গ্যামেট তারা কিন্তু অলওয়েজ হ্যাপ্লয়েড, কারণ মিওসিসে তৈরি হয়েছে মানে এন। আর জাইগোট হচ্ছে ডিপ্লয়েড মানে 2n, ঠিক আছে, এই যে 2n, এন, এন হচ্ছে গ্যামেটের হ্যাপ্লয়েড। আর জাইগোটই তো বড় হয়ে ইন্ডিভিজুয়াল হচ্ছে, তাই এটা এখন থেকেই ডিপ্লয়েড। এবার এখানেও দুটো ভাগ আছে এই জাইগোট ফরমেশনের। একটা হচ্ছে মনে রাখবে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, আর এটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে কি হয়, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে যেটা হয় যে দেখো এই যে জাইগোট তৈরি হলো, ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো, এই ডিপ্লয়েড জাইগোটটা মিওসিসে কিছু হ্যাপ্লয়েড স্পোর্স তৈরি করবে। এই হ্যাপ্লয়েড স্পোর্স গুলোই হ্যাপ্লয়েড থ্যালাস বা বডি অফ দ্য অর্গানিজম তৈরি করবে। তো এটা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। যেমন এটা আমরা কিছু ব্রায়োফাইটসে দেখতে পাই, ব্রায়োফাইটের মধ্যেই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়, যে দুটো স্পোর, ঠিক আছে, দুটো হ্যাপ্লয়েড স্পোর যেটা কিনা একটা হ্যাপ্লয়েড থ্যালাস বা প্ল্যান্ট বডি থেকে তৈরি হয়েছে, তারা ফিউজ করে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো। ডিপ্লয়েড জাইগোটটা কি করবে, মিওসিসে চলে যাবে, মিওসিস করে বা রিডাকশনাল ডিভিশনে আবার কিছু হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্পোর্স তৈরি করলো, বা জাইগোট থেকে কিছু স্পোর্স তৈরি হলো। সেই হ্যাপ্লয়েড এক একটা স্পোর্স কিন্তু কি হবে, সেই হ্যাপ্লয়েড স্পোর গুলো ম্যাচিওর করবে ইনটু হ্যাপ্লয়েড ম্যাচিওর প্লান্টস। তো এটাকে আমরা হ্যাপ্লন্টিক বলবো। এবং এই হ্যাপ্লন্টিক বা হ্যাপ্লয়েড আবার যে প্লান্ট গুলো হলো, তারা আবার কিছু হ্যাপ্লয়েড সেক্সুয়াল গ্যামেট মানে গ্যামেট বা এই যাই বলো না কেন স্পোর তৈরি করে আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, এটা হ্যাপ্লন্টিক। আর ডিপ্লন্টিকে কি হয়, ধরো হিউম্যানস, ডিপ্লন্টিকে একটা হ্যাপ্লয়েড স্পার্ম যার মধ্যে কতগুলো ক্রোমোসোম আছে না, এন সংখ্যক ক্রোমোসোম আছে, ঠিক আছে। মানে আমাদের টোটাল কতগুলো ক্রোমোসোম আছে, আমাদের 46টা ক্রোমোসোম আছে। তো স্পার্মের মধ্যে 23 থাকে, ওভামের মধ্যে 23 থাকে। তো এই 23 ক্রোমোসোম নিয়ে একটা স্পার্ম ফার্টিলাইজ করবে অলরেডি 23 ক্রোমোসোম নিয়ে বসে থাকা একটা ওভামকে। তো যেই ফার্টিলাইজ করলো, একটা ডিপ্লয়েড বা 46 ক্রোমোসোম ওয়ালা একটা জাইগোট তৈরি হলো 2n, ঠিক আছে। তো এই জাইগোটটা সঙ্গে সঙ্গে কি করবে, মাইটোসিসে নিজের সংখ্যা বাড়াবে। একটা জাইগোট ইজ আ সিঙ্গেল সেলড স্টেট অফ এন অর্গানিজম। এই জাইগোট স্টেট সবার আছে, সবার, প্রত্যেকটা অর্গানিজম যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে তাদের প্রত্যেকেরই জাইগোট স্টেজ আছে। তো এই জাইগোট স্টেজটা কি হবে, জাইগোট স্টেজটা জেনারেলি একটা সেল থেকে দুটো সেল হয়ে যাবে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আট থেকে 16, 32, 64 অ্যান্ড সো অন, এইভাবে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে থ্রু মাইটোসিস। এবং মাইটোসিস যেহেতু হচ্ছে, ডিপ্লয়েড জাইগোট থেকে ডিপ্লয়েড মাস অফ সেল তৈরি হচ্ছে, এটাকে ডিপ্লয়েড, এবং সেই ডিপ্লয়েড মাস অফ সেলস একটা ডিপ্লয়েড অর্গানিজম তৈরি করবে। দিস ইজ কল্ড ডিপ্লন্টিক লাইফ সাইকেল। আর একটা আছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল বা ডিপ্লোহ্যাপ্লন্টিক যাই বলো, ডিপ্লোহ্যাপ্লন্টিক। এটা আবার কি, এটা হচ্ছে যে ডিপ্লয়েড জাইগোট আছে, তারা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করলো,
হ্যাপ্লয়েড স্পোর আবার ডিপ্লয়েড অর্গানিজম তৈরি করবে অ্যান্ড সো অন। এরকম ভাবে অল্টারনেশন অফ দ্য ফেজেস হবে, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বিভিন্ন ফেজ অফ দ্য লাইফ সাইকেল বিভিন্ন স্টেজে থাকবে। ডিপ্লোহ্যাপ্লন্টিকটা অতটা ইম্পর্টেন্ট তোমাদের নয়, বাট হ্যাপ্লন্টিক এবং ডিপ্লন্টিক এই দুটো টার্ম মারাত্মক ইম্পর্টেন্ট। তো জেনারেলি এর বেশি আর কিছু নেই। আর একটা জিনিস বলে রাখি, এই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোটের একটা ভাগ আছে। ধরো হিউম্যানসেই বলছি, জাইগোট থেকে প্রথমে তৈরি হবে হচ্ছে মডুলা। এটা কত? 64 সেল স্টেজ। এবার মডুলাটা যেটা তৈরি, এটা 64 সেলের একটা বল। সেই মডুলার মধ্যে ক্যাভিটি দেখা যাবে, যে ক্যাভিটিটার নাম হচ্ছে ব্লাস্টোসিল ক্যাভিটি। তো মডুলার পরে যখন ব্লাস্টোসিল ক্যাভিটি আসছে আর একটু পরে, তো সেই ব্লাস্টোসিল ক্যাভিটিওয়ালা স্টেজটাকে আমরা বলবো ব্লাস্টুলা। ব্লাস্টুলা, ব্লাস্টুলার মধ্যে এবার সেল ডিফারেন্সিয়েশন শুরু হবে, মানে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আমরা কি ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, তো এই তিনটে জার্ম লেয়ার যখন সেপারেট হয়ে যাবে, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা থেকে আসবো এমব্রিও। ঠিক আছে? এবং এই এমব্রিও থেকে যখন, এমব্রিওতে কিন্তু আস্তে আস্তে অর্গ্যানোজেনেসিস শুরু হয়েছে, মানে সেলস থেকে টিস্যু, টিস্যু থেকে আস্তে আস্তে অর্গানের দিকে যাচ্ছে। এবং যখন কমপ্লিট অর্গানোজেনেসিস হয়ে গেছে বা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অর্গানোজেনেসিস, এবং আমরা বিভিন্ন অর্গানস ফুললি ফর্মড অর্গানস মোস্টলি দেখতে পাচ্ছি, মরফোলজিক্যাল ফিচার্সও ডিস্টিংগুইশ করতে পারছি ইন দা এমব্রিও, সেটাকে আমরা বলবো ফিটাস। ফিটাস এই টোটালটা মানুষের ক্ষেত্রে 280 ডেজ বা 40 উইকস, মানে অ্যাপ্রক্সিমেটলি। এবার ফিটাস যখন জন্মালো, তো জন্মের পর থেকে আপ টু 2 মান্থস আমরা বলবো সেটাকে ইনফ্যান্সি। 2 মান্থস থেকে শুরু করে আপ টু 2 ইয়ার্স আমরা বলবো বেবিহুড। 2 ইয়ার্স থেকে 5 ইয়ার্স অব্দি বলবো আর্লি চাইল্ডহুড। 6 ইয়ার্স টু 11 ইয়ার্স বলবো লেট চাইল্ডহুড। 12 ইয়ার্স টু 14 or 15 ইয়ার্স আমরা বলতে পারি আর্লি অ্যাডোলেসেন্ট পিরিয়ড। 16 ইয়ার্স টু 18 ইয়ার্স বা 15 থেকে 18 যাই বলো না কেন, এটাকে আমরা বলবো লেট অ্যাডোলেসেন্ট। 18 থেকে 40 অব্দি বলবো আর্লি অ্যাডাল্টহুড। 40 থেকে 60 বলবো মিডল অ্যাডাল্টহুড। 60 পরে আমরা বলবো লেট অ্যাডাল্টহুড, আলটিমেটলি লিডিং টু ডেথ। শুরু হচ্ছে কিন্তু এই সিঙ্গেল সেল থেকে। ফিটাসে এসছে যখন মিলিয়ন্স অফ সেল তৈরি হয়ে গেছে বডিতে, এবং পুরোটাই কিন্তু এই ডিপ্লন্টিক ফেজের মধ্যে। ঠিক আছে? তো এই গেল গ্যামেট ইউনিয়ন হয়ে এই এতটা আমরা এলাম, ফিটাস অব্দি এলাম। ফিটাস অব্দি তো আসা গেল ভাই, তারপরে কি হবে? গ্যামেট ইউনিয়নের পরে যে ফেজটা থাকে সেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের নিরিখে আমরা বলতে পারি সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন স্টেজ বা পিরিয়ড, অ্যাজ ইউ উইশ, স্টেজও বলতে পারো পিরিয়ডও বলতে পারো। তো পোস্ট ফার্টিলাইজেশন পিরিয়ডে দেখতেই পাচ্ছ এত কিছু হচ্ছে, ফিটাস হয়ে গেল। এবার ফিটাসটা তো হয়ে তো গেল, তো ফিটাসটা এবার মাদারের বডির মধ্যে কিভাবে থাকবে? দেখো গ্যামেট ইউনিয়ন কিন্তু, আর একটা পয়েন্ট আমার বলা উচিত ছিল গ্যামেট ইউনিয়নে, যে ফার্টিলাইজেশন দু রকমের হয়। একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন যেমন ধরো ফ্রগসদের ক্ষেত্রে হয় বা ফিশদের ক্ষেত্রে হয়। সেটা কেমন? সেটা হচ্ছে যেটা বললাম, জলের মধ্যে ফিমেলরা ডিম পেড়ে যায় এবং ফিমেলদের ডিমের ওপরে মেলসরা এসে স্পার্ম রিলিজ করে দেয়। তো বডির বাইরেই ফার্টিলাইজেশন হয়ে গেল, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। বেনিফিটটা কি? কোনো প্যারেন্টাল কেয়ারের কোনো দরকার নেই আমি বলছি, বাট এখানেও এক্সেপশন আছে, যেমন ট্রি ফ্রগস আছে বা গ্লাস ফ্রগস আছে, সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এরা কিন্তু ওদের ওই ফার্টিলাইজড এগ গুলোকে, মানে পোস্ট ফার্টিলাইজেশন কিন্তু প্রচন্ড কেয়ার করে, তো প্যারেন্টাল কেয়ার থাকে। কিছু মাছ যেমন ধরো বোয়াল মাছ বা ক্যাট, মানে আরো কিছু ক্যাটফিশ আছে যারা কিন্তু
মেলসরা নেস্ট গার্ড করে যেখানে ডিম আছে, ঠিক আছে, ক্লাউন ফিশ ওরাও নেস্ট গার্ড করে, এরকম আছে। তো প্যারেন্টাল কেয়ার আছে, কিন্তু অ্যাডভান্টেজটা কি? মূল অ্যাডভান্টেজ এক্সটার্নাল ফার্টিলাইজেশনের হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি হতে পারে, মানে শর্ট জেনারেশন স্প্যান, জাইগোট থেকে খুব তাড়াতাড়ি একটা ম্যাচিওর ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তার কারণ কি, তাকে পুরো সে ওপেন এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট, তো তাকে তাড়াতাড়ি ম্যাচিওর করতেই হবে, গ্রো করতেই হবে, নাহলে সে মানে সার্ভাইভই করতে পারবে না। এটা একটা পয়েন্ট। মানে আমরা র্যাপিড অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাচ্ছি, বা র্যাপিড প্রোগ্রেশন অফ জেনারেশন বলা উচিত আমার, র্যাপিড প্রোগ্রেশন অফ জেনারেশন দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যে 3টে জেনারেশন দেখে নিলাম, এরকম হতে পারে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের জন্য। আর একটা কি, ফিমেলদের কাছে এটা ট্যাক্সিং নয়, ফিমেলদের বডির মধ্যে ক্যারি করতে হয়। এক্সেপশন হচ্ছে আমাদের কি, সি হর্স, ঠিক আছে, হিপোক্যাম্পাস আমরা যাদের বলি। সি হর্সের কি হয়, সি হর্সের মেলসরা ফার্টিলাইজড এগ ক্যারি করে, মানে বলতে পারি মেলস গেট প্রেগনেন্ট। তো যাই হোক, প্রেগনেন্সি একটা ফিমেলের পক্ষে, সেটা ক্যাট হোক, ডগ হোক, মাংকি হোক, হিউম্যান হোক, প্রত্যেকের ক্ষেত্রে খুব ট্যাক্সিং। ফিমেলের ক্ষেত্রে একটা ফিমেলের ভাইটাল লাইফ ফোর্স, তার মেটাবলিক এনার্জি, সমস্ত কিছু ইনভেস্টেড হয়ে যায় এই এই জাইগোটকে ফিটাস অব্দি কনভার্ট করতে এবং ফিটাসটাকে ক্যারি করতে আনটিল পার্চুরিশন বা বার্থ। এইসব ঝামেলা নেই, দে ক্যান লিড দেয়ার ওন লাইফ। বাট ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি আছে। সেটা কি, সেটা হচ্ছে যে ইউ আর অ্যাট নেচারস মার্সি। জলের মধ্যে এরকম ডিমগুলি এক্সপোজ আছে, কোনো একটা বড় অ্যানিমেল এসে খেয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হলো, বন্যা হলো, ধুয়ে বেরিয়ে গেল, বৃষ্টি হলো না, পুকুরটা শুকিয়ে গেল, ডিমগুলো নষ্ট হয়ে গেল। ইউ আর অ্যাট নেচারস মার্সি। প্রকৃতি যা করবে তোমাকে মেনে নিতে হবে, এই ক্ষেত্রে আর কিছু করা যাবে না। ইন্টারনাল ফার্টিলাইজেশন কি, এই যেখানে কোথায় গেল, এন্ডোজেনাস গ্যামেট ট্রান্সফার বডির ভেতরে হচ্ছে, সেখানে ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে, বডির ভেতরে ফার্টিলাইজেশন হলো, বডির ভেতরে জাইগোট তৈরি হলো এবং বডির ভেতরে এই ফিটাস অব্দি গেল, তারপরে যতদিন না জন্মাচ্ছে বা পার্চুরেশন অব্দি ফিটাস ক্যারিড হলো। ভালো কথা, খুব ভালো কথা। তো এরকম এরকম যদি হয়, এরকম যদি তোমরা দেখো, তাহলে কি দেখবে, তাহলে দেখতে পাবে বডির মধ্যে নেক্সট জেনারেশন বড় হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজটা আগে বলি, প্রচন্ড এনার্জি কনজিউমিং, এক্ষুনি বললাম। ফিমেল বা মেল, যেহেতু এক্সাম্পল দিয়ে বললাম, দুজনেই ক্যারি করতে পারে, যেই ক্যারি করবে এই ফিটাসকে, তার কিন্তু লাইফ অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সে তার নর্মাল লাইফ আর লিড করতে পারবে না, যেটা তার পক্ষে ডিসঅ্যাডভান্টেজেস। সে তার ইমিউনিটি ফল করে, তখন সে অনেক সাসেপ্টেবল টু ভেরিয়াস ডিজিজ হয়ে যায়, অনেক সমস্যা থাকে। ইন দ্য ওয়াইল্ড হান্ট করতে অসুবিধা হয়, লোকোমোশনে অসুবিধা হয়, শিকারী জন্তুরা প্রেগনেন্ট অর্গানিজমদের টার্গেট করে, কারণ তারা জোরে দৌড়াতে পারবে না, জোরে সাঁতার কাটতে পারবে না, তারা খেতে অসুবিধা হয়, রেস্ট নিতে অসুবিধা হয়, লোকোমোশনে অসুবিধা হয়, সবকিছুতে অসুবিধা হয়, ফরেজিং বলো, সবকিছুতে অসুবিধা হয়। বাট কেন, তাও এত অসুবিধা সত্ত্বেও কেন, সুবিধা সত্ত্বেও কেন, হচ্ছে একটাই রিজন, শিওর শর্ট তুমি বাচ্চাটাকে জন্ম দিতে পারবে। হ্যাঁ, জন্মের পর বাঁচবে কি মরবে সেটা অনেক পরের ব্যাপার, সেটা ডিপেন্ড করে অন লট অফ ফ্যাক্টরস। প্যারেন্টাল কেয়ারের ব্যাপার আছে, ওই আর সিলেক্টেড কে সিলেক্টেড বলেছিলাম সেরকম। যার প্যারেন্টাল কেয়ার যত বেশি, মানে যে গ্রুপ অফ অর্গানিজমের প্যারেন্টাল কেয়ার যত বেশি, সেই অর্গানিজমদের অনেক বেশি চান্স যে তাদের পরবর্তী প্রজন্ম সার্ভাইভ করবে এবং অনেক বেশি সংখ্যায় সার্ভাইভ করবে। যাদের প্যারেন্টাল কেয়ার কম, তাদের এই চান্সটা কম, তাই এরা অনেক বেশি সংখ্যায় রিপ্রোডিউস করে। যে হ্যাঁ, আমি জানি প্রচুর মারা যাবে, তাও প্রচুর বেঁচে থাকবে, এটা একটা স্ট্র্যাটেজি। আর স্ট্র্যাটেজি, কে স্ট্র্যাটেজি, তোমাদের বলেছিলাম, পপুলেশন যখন পড়িয়েছিলাম বলেছিলাম এটা। আরো কি ব্যাপার আছে, আর একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে নেচারের বিভিন্ন যে কেমিক্যাল সাবস্টেন্স আছে, ফিজিক্যাল রেডিয়েশনস আছে, সো অন, সেগুলোর থেকেও কিন্তু আমরা ফিটাসটাকে বাঁচাচ্ছি। মানে কি, আনওয়ান্টেড কিছু মিউটেশনের হাত থেকেও বেঁচে গেল। ঠিক আছে, নেচার বাইরে যেরকমই থাক, রোদ হোক, বরফ পড়ুক, বৃষ্টি হোক, বৃষ্টি না হোক, যাই থাকুক, ফিটাসের মতো সুন্দর বড় হবে। তার যখন টাইম হবে, সে থ্রু পার্চুরেশন বেরিয়ে আসবে এবং তার চান্স অফ সার্ভাইভাল অনেক বেশি, তো অনেক শিওর এটা। আমরা
মানে রিপ্রোডাকশনের মেন আর একটা পয়েন্ট হচ্ছে জেনেটিক ভ্যারিয়েবিলিটি ছাড়াও যে গ্যারেন্টিড প্রোপাগেশন অফ দ্য নেক্সট জেনারেশন। তো এই এন্ডোজেনাস গ্যামেট ট্রান্সফারের ফলে যেটা ইন্টারনাল গ্যামেট ইউনিয়ন বা ইন্টারনাল সিনগ্যামি বা ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, সেটা কিন্তু এই গ্যারেন্টিটাকে অনেক বেশি এনশিওর করে। ঠিক আছে, এই নেক্সট জেনারেশন যে আসবেই, থাকবেই, সেখান থেকে কেউ না কেউ বড় হবেই, এই গ্যারেন্টিটা দিতে পারে অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তো এটা তো বোঝা গেল। তো এবার ইন্টারনাল ফার্টিলাইজেশন ধরো, এক্সটার্নাল ফার্টিলাইজেশনে পোস্ট ফার্টিলাইজেশন স্টেজের পরে কি হয়, ওরা একটা এগ শেল ডেভেলপ করে যেটা জিল্যাটিনাস হয়, তার মধ্যে এইভাবে এমব্রিও থেকে ফিটাস অবধি হয়, ফিটাসটা তারপরে বেরিয়ে আসে অ্যাজ আইদার আ লার্ভা অর আ নিম্ফ। লার্ভা আর নিম্ফের তফাৎ কি? লার্ভার মেটামরফোসিস হয়, যেমন ক্যাটারপিলার ইজ আ লার্ভা, বাটারফ্লাই। ঠিক আছে, ওদেরও কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। তো জিল্যাটিনাস বিডস এর মতো দানা 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 এগস হয়, পাতার নিচে তৈরি হয়, মানে যখন বড় বড় পাতা থাকে, পাতার নিচে এই এগস গুলো তৈরি হয়। মানে তৈরি হয় মানে কি, এগস গুলো লে করা হয়, তৈরি হয় বলা উচিত না, এগস গুলো লে করা হয়, সেখান থেকে লার্ভা বেরোয় যাকে আমরা ক্যাটারপিলার বলি। ক্যাটারপিলার গুলো পাতা খেয়ে 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 কি তৈরি করে, পিউপা তৈরি করে। সে পিউপা নিজেকে একটা কুকুনে এনক্লোজড করে, সেখান থেকে কি হয়, ম্যাচিওর একটা বাটারফ্লাই বা অ্যাডাল্ট বেরিয়ে আসে, এটাকে আমরা মেটামরফোসিস বলি। তো লার্ভা যাদের আছে তাদের মেটামরফোসিস হয়। যেমন ফ্রগদের মেটামরফোসিস হয়। ফ্রগ থেকে মানে ফ্রগের এগ থেকে, ফার্টিলাইজড ফ্রগ এগস থেকে যেটা বেরোয় প্রথমে, সেটা হচ্ছে ট্যাডপোল। ট্যাডপোলকে একটা স্পার্মের মতো দেখতে হয়, গিলস থাকে, এক্সটার্নাল গিলস থাকে, একটা মাউথ থাকে আর একটা ফ্ল্যাজেলার মতো টেল থাকে, আর কিচ্ছু থাকে না। সে খাচ্ছে এবং জলে প্রচুর পরিমাণ আয়োডিন থাকতে হবে, প্রচুর পরিমাণ মানে সাফিসিয়েন্ট আয়োডিন থাকতে হবে। আয়োডিনের অভাবে কিন্তু এই ট্যাডপোলটা অ্যাডাল্ট ফ্রগে ম্যাচিওর করবে না, আজীবন ট্যাডপোলই থাকবে। ঠিক আছে, একটা ফ্রগের যতটা লাইফ স্প্যান, ট্যাডপোলেরও ততটাই লাইফ স্প্যান, বাট পুরো লাইফ স্প্যান জুড়ে সে ট্যাডপোল থাকবে, কোনোদিন ফ্রগ হবে না। তো ট্যাডপোলটা তারপরে কি হবে, আস্তে আস্তে হাইন্ড লিম্বস বেরোবে, পেছনের পা বেরোবে, ল্যাজটা থাকবে, বাট গিলস গুলো আস্তে আস্তে অ্যাট্রফি হওয়া শুরু করবে বা ডিজেনারেট করতে শুরু করবে এবং প্রিমিটিভ এয়ার স্যাক তৈরি হবে। তারপরে কি হবে, ফোর লিম্বস বা সামনের পা বেরোবে, হাইন্ড লিম্বস গুলো আরো বড় হবে, টেলটা এবার আস্তে আস্তে ডিজেনারেট বা বডির মধ্যে রিঅ্যাবজর্বড হতে শুরু করবে এবং গিলস গুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে এবং ওই প্রিমিটিভ এয়ার স্যাকটা আস্তে আস্তে ধীরে ধীরে লাংস তৈরি করবে। আলটিমেটলি লেজ পুরোটাই অ্যাট্রফিড হয়ে যাবে, লেজটা মানে ওই ডেভেলপিং ট্যাডপোলের শরীরের মধ্যে হাইন্ড লিম্বস গুলো আস্তে আস্তে বড় হয়, ফোর লিম্বস গুলো হাইন্ড লিম্বস এর তুলনায় ছোট থাকলেও আগের পজিশন থেকে বড় হয়। টেল যেটা, সেটা পুরোপুরি বডির ভেতরে কি হয়, রিজর্বড হয়ে যায়, রিঅ্যাবজর্বড হয়ে যাচ্ছে এবং এক্সটার্নাল যে গিলস গুলো ছিল সেগুলো টোটালি অ্যাট্রফিড হয়ে নষ্ট হয়ে গেছে এবং ওই যে প্রিমিটিভ এয়ার স্যাক গুলো যেগুলো ধীরে ধীরে লাংসে পরিণত হচ্ছিল, সেগুলো আলটিমেটলি কমপ্লিটলি এয়ার ব্রিদিং লাংসে রূপান্তরিত হবে, ট্রান্সফর্মড হবে, অ্যান্ড ফ্রম দ্য ট্যাডপোল থ্রু মেটামরফোসিস ইট বিকামস অ্যান অ্যাডাল্ট। তো লার্ভাতে এটা হয়, কিন্তু নিমফে কি হয়, যেমন ককরোচে যেটা হয়, নিমফ হয়। ঠিক আছে, নিমফ হয়। তো নিমফ স্টেজে কি হচ্ছে, নিমফটা একদম মিনিয়েচার অ্যাডাল্টের মতোই দেখতে। ভাবো একটা অ্যাডাল্ট আছে, একটা অ্যাডাল্ট ককরোচ, সেটাকে যদি তোমরা একদম ছোট করে দাও, মিনিমাইজ করে দাও, যেমন দেখতে হবে সেটাই হচ্ছে নিমফ। নিমফটা ধীরে ধীরে সাইজে বড় হবে এবং মাসে বড় হবে, লেন্থ, ব্রেথ, হাইট, থিকনেস, টাফনেস অফ দ্য কিউটিকল এগুলো বাড়বে এবং বডি মাস বাড়বে, and it will become an adult. So no metamorphosis in case of the nymph. এবার পোস্ট ফার্টিলাইজেশনের পরেই যেটা হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো ফিটাস অব্দি হলো, এই অব্দি তো হলো, ফিটাল ডেভেলপমেন্ট তো হয়ে গেল। তারপরে যেটা হবে এগ লেইং বা পার্চুরেশন স্ট্র্যাটেজিস। পার্চুরেশন স্ট্র্যাটেজিস এর মধ্যে কি হবে, ফার্স্ট হচ্ছে ওভিপ্যারাস। ওভিপ্যারাস ওভিপ্যারাস কারা, যারা ডিম পাড়ে, যেমন বার্ডস, রেপটাইলস। ঠিক আছে,
এরা বডির বাইরে ডিমটাকে নিয়ে আসে এবং ডিমটাকে ইনকিউবেট করে থ্রু আইদার ব্রুডিং বা সিটিং অন ইট বা রুস্টিং অন ইট অর বাই বিল্ডিং নেস্ট, যেমন ক্রোকোডাইলস নেস্ট বিল্ড করে। তো আলটিমেটলি কিছু টেম্পারেচারে বাচ্চাটা তৈরি, এবং বাচ্চার জেন্ডার কিন্তু মোস্টলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যেমন টার্টেলসে বলো, ক্রোকোডাইলসে বলো, when the temperature is above 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখবো যে ফিমেলস তৈরি হচ্ছে, বিলো 27 হলে মেলস তৈরি হচ্ছে। সো কোল্ডার ক্লাইমেট উইল প্রডিউস মোর মেলস, ওয়ার্মার ক্লাইমেট উইল প্রডিউস মোর ফিমেলস, ঠিক আছে। এটা হচ্ছে। আর একটা কি, ভিভিপ্যারাস, যারা লাইফ বার্থ দেয়, যেমন আমরা হিউম্যানস, মানে ফিমেলের বডির ভেতর থেকেই একদম টোটাল একটা ডেভেলপড অর্গানিজম বেরিয়ে আসছে, এটা ভিভিপ্যারাস। এগ লেইং এখানে হচ্ছে না, এবং এখানে থ্রু প্ল্যাসেন্টাল মোড অফ লাইফ, এখানে ফিটাসটা মায়ের বডি থেকে থ্রু প্ল্যাসেন্টা নিউট্রিশন পাচ্ছে, প্ল্যাসেন্টা আছে এখানে, ঠিক আছে। বাট ওভিপ্যারাস যেহেতু এগ তৈরি হয়ে যাচ্ছে, এখানে নো প্ল্যাসেন্টা। আর একটাও ক্ষেত্র আছে যেখানে প্ল্যাসেন্টা নেই, সেটাকে আমরা কি বলি, ওভো ভিভিপ্যারাস, যেমন র্যাটেল স্নেকসদের মধ্যে, র্যাটেল স্নেক আমেরিকাতে পাওয়া যায়, খুব বিষাক্ত। ওভোভিভিপ্যারাসটা কি, বা কিছু শার্কের মধ্যে দেখা যায়, হাঙরের মধ্যে। এটা কি, না মায়ের বডির ভেতরেই এগস তৈরি হয়ে গেল, বাট মা সেটাকে লে করলো না, দ্য মাদার অ্যানিমাল বা দ্য ফিমেল ডাজ নট লে দ্য এগস, ওই এগস গুলো মাদারের বডির মধ্যেই রইলো, মাদারের বডির মধ্যেই এগ গুলো হ্যাচড হলো, সেই হ্যাচড এগ থেকে যে লাইফ অর্গানিজম গুলো বেরোলো, সেগুলো মাদারের বডি থেকে বেরিয়ে আসছে বাইরে, ওভোভিভিপারাস। এখানে এগটা অবভিয়াসলি টাফ হার্ড ক্যালকেরিয়াস নয়, সফট লেদারি এগস হয়, জিলেটিনাস মেমব্রেন হয় এগস গুলোর, এবং সেই এগের ইয়োক এবং শেলটা মাদারের বডি রিঅ্যাবজর্ব করে নেয়, লাইভ অর্গানিজমটা বেরিয়ে আসে, এটা ওভোভিভিপারাস। শার্কস এন্ড র্যাটেল স্নেকসে পাওয়া যায়। প্লান্টসদের ক্ষেত্রে কি হয়, জেনারেলি এগুলো হচ্ছে অ্যানিমালসদের জন্য তিনটে তো গেল, তো প্লান্টসদের জন্য কি তৈরি হচ্ছে, আচ্ছা প্লান্টসে পরে আসছে। অ্যানিমালসদের মধ্যে আরেকটাও কি, লার্ভা হচ্ছে, নিম্ফ হচ্ছে, যেটা এক্ষুনি বললাম, লার্ভাতে মেটামরফোসিস আছে, নিম্ফে মেটামরফোসিস নেই। প্লান্টসে এসো এবার, প্লান্টসে কি হচ্ছে, সিড কার থেকে তৈরি আসছে, সিড তৈরি হচ্ছে, তা ওভিউলস থেকে সিড তৈরি হচ্ছে, ফ্রুট তৈরি হচ্ছে কে, ওভারি, আর ওয়াল অফ ফ্রুট বা স্কিন অফ ফ্রুট সেটাকে তৈরি করছে, সেটা ওভারিয়ান ওয়াল বা পেরিকার্ড তৈরি করছে, ঠিক আছে। আউটার ওয়াল পেরিকার্ড, ইনার ওয়াল এন্ডোকার্প আছে, ঠিক আছে, তারা তৈরি করছে, পেরিকার্পটাই এখানে ইম্পর্টেন্ট। তো আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজ যে জাইগোটটা তৈরি হলো, তো সেখানে ওভারির মধ্যে ধীরে ধীরে কি হবে, ফার্টিলাইজ জাইগোটটার মানে সিডটা তৈরি হবে ওভিউল থেকে, ফার্টিলাইজড ওভিউল থেকে সিড তৈরি হবে, ওভারিটা ফ্রুট হয়ে যাবে, পেরিকার্প থেকে ওয়াল অফ ফ্রুট তৈরি হবে, এবং আলটিমেটলি ওই ফ্রুটটা যখন তৈরি হলো, ফ্রুটটা তারপরে ম্যাচিওর হবে, তার মধ্যে ফ্রুক্টোজ কন্টেন্ট বাড়বে, মিনারেল ওয়াটার কন্টেন্ট সব বাড়বে, তারপরে ফুডটা যখন বড় হয়ে যাবে, অ্যাবসিসিক অ্যাসিডের জন্য ফুডটা ঝরে পড়ে যাবে, সেটা কোনো অর্গানিজম খাবে বা মাটিতে পড়ে পচে গিয়ে যে ফার্টিলাইজড যে সিডটা বেরোলো বা ফার্টিলাইজড ওভিউলটা মাটিতে পড়ে জার্মিনেট করবে ইনটু আ নিউ প্লান্ট, ঠিক আছে। জার্মিনেট করার দুটো ফেজ আছে, ফার্স্টে র্যাডিকেল বেরোয় যেটা মাটির নিচে যায়, একটা প্লিমিউল বেরোয় যেটা মাটির উপরে উঠতে যায়, র্যাডিকেলটা ধীরে ধীরে রুট এন্ড রুট সিস্টেম তৈরি করে, প্লিমিউলটা ধীরে ধীরে শুট তৈরি করে, এবং শুটের যে কম্পোনেন্ট গুলো আছে, স্টেম, ব্রাঞ্চেস, লিভস, এগুলো তৈরি করে। তো এই গেল ব্যাপার। পার্থেনোকার্পি হলেও পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সিমিলার থাকে, পার্থেনোকার্পি যদি আর্টিফিশিয়ালি ইনডিউস করা যায়, বাট করলেও পোস্ট ফার্টিলাইজেশন স্টেট বা পিরিয়ড বা যে ইভেন্টস গুলো আছে, এগুলো কিন্তু সেমই থাকে, এবং এই প্রত্যেকটা যে এই যে চারটে ফেজ গেল সেক্সুয়াল রিপ্রোডাকশনের, একটাই মোটিভ, জেনেটিক ভ্যারিয়েশন এবং ভায়াবিলিটি
the genetic viability of the population কে increase করার as the generation progresses from one generation to another. So with this we come to the end of this lesson. Thank you. Stay tuned for the next classes.